ভারত রং মহোৎসবের 25 বছর পূর্তি। গত বছর থেকে ন্যাশনাল স্কুল অফ ড্রামা শুরু করেছিলেন। এবছরে 25 বছর পূর্তি হয়ে গেল। এই 25 বছর পূর্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা কার্যকরী হয়েছে যে সারা পৃথিবীর 100টি দেশ এই মহোৎসবে অংশগ্রহণ করবে। আজকে রাত্রি 12টা পর্যন্ত সময় আছে, এটাই শেষ সময়। মালদা জেলার বেশিরভাগ দল যারা এটাতে আগ্রহী, তারা বেশিরভাগ দল আজকে করছে। আমি রিভিউ দেখেছি যে পশ্চিমবঙ্গের অনেক দলই আজকে এই দিনটিকে বেছে নিয়েছে। তো আপনাদের কাছে বিনতি নিবেদন যে 15 মিনিটের এটি নাটক। এই নাটক শেষে আপনারা মতামত দেবেন, সেই মতামত সরাসরিভাবে সম্প্রচার হবে। নমস্কার, শুরু হচ্ছে। নমস্কার। ভরতমুনি সৃষ্ট পঞ্চম বেদ বা নাট্যশাস্ত্রের প্রথম নাটক অমৃত মন্থন, এ বিষয়ে আমাদের আজকের নাটক অমৃত মন্থনের আদি কথা। প্রযোজনা বিশান একটি নাট্য সংস্থা। নাটকটি রচনা করেছেন বিশান একটি নাট্য সংস্থার পরিচালক তাপস বন্দ্যোপাধ্যায় এবং নাটকটি নির্মাণ করেছেন পবন পাল। এ অসময়ে আগমনের কারণ ব্যক্ত করুন দেবরাজ ইন্দ্র। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। পৃথিবীতে দেশ, হিংসা, হানাহানি ক্রমান্বয়ে এমনভাবে বৃদ্ধি পাচ্ছে যে মনুষ্যকুল শান্তিতে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। বটে, তা আমায় কি করতে হবে? আপনি আরেকটি বেদ তৈরি করুন, যা থেকে মনুষ্যকুল হিংসা, দেশ, হানাহানি এ সব কিছু থেকে মুক্ত হয়ে সুখে শান্তিতে বিচরণ করবে। তা সম্ভব নয় ইন্দ্রদেব। কেন সম্ভব নয়? কি কারণে তা সম্ভব নয় প্রজাপতি ব্রহ্মা? ইতিপূর্বে আমি ঋক, সাম, যজু, অথর্ব এই 4টি বেদ নির্মাণ করেছি মনুষ্য জাতির উদ্দেশ্যে, যাতে করে তারা সুখে শান্তিতে জীবন যাপন করতে পারে। কিন্তু এই বেদসমূহ তারা অধ্যয়ন করে না, এবং যারা অধ্যয়ন করে না তারা শ্রবণ বা চর্চাও করে না। কাজেই
নতুন করে বেদ রচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমায় ক্ষমা করবেন প্রজাপতি ঋষি, একথা ঠিক যে আপনি 4টি বেদ সৃষ্টি করেছেন, কিন্তু কিছু বিধিনিষেধ তো আরোপ করেছেন। বিধিনিষেধ? কেমন কেমন বিধিনিষেধ? আপনার সৃষ্ট 4টি বেদ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যগণ পাঠ ও চর্চা করতে পারেন, কিন্তু শূদ্ররা তা পারেন না। তাই আপনাকে এমন একটি বেদ সৃষ্টি করতে হবে যা অভিহিত হবে পঞ্চম বেদ নামে, যা পাঠে থাকবে না কোনো শ্রেণী বৈষম্য, সকলেই তা পাঠ করতে পারবে। বেশ, আমাকে একটু ভাববার সময় দাও। আমি যথাসময়ে আমার সিদ্ধান্ত তোমাকে জানিয়ে দেব। প্রজাপতি ব্রহ্মা দেবরাজ ইন্দ্রের এই যুক্তির কাছে পরাজিত হয়ে পঞ্চম বেদ রচনায় মনোনিবেশ করলেন। তিনি ঋগ্বেদ থেকে নিলেন কথা, সামবেদ থেকে নিলেন সঙ্গীত ও নৃত্য এবং যজু থেকে নিলেন অভিনয়, সৃষ্টি করলেন পঞ্চম বেদ। কিন্তু দেবতারা নিজেদের আমোদ প্রমোদ নিয়ে এতটাই ব্যস্ত থাকতেন, এই পঞ্চম বেদের মর্ম তাদের বোধগম্যই হলো না। তারা দেবরাজ ইন্দ্রকে আবার প্রজাপতি ব্রহ্মার কাছে পাঠালেন তাদের অক্ষমতার কথা জানিয়ে। এসো এসো দেবরাজ ইন্দ্র, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। আমার সৃষ্ট পঞ্চম বেদ দেবতারা অধ্যায়ন শেষে তাদের কি মতামত জানিয়েছে আমায় ব্যক্ত করো, আমি জানতে আগ্রহী। আগে একটু সমস্যা হয়েছে। আসলে আপনার সমস্যা? হ্যাঁ, আপনার রচনা করা পঞ্চম বেদ অত্যন্ত দুর্বোধ্য। আপনি বরং কোনো মুনি ঋষিকে দিয়ে আর একটু সহজবোধ্য করে আরেকবার রচনা করতে বলুন, যাতে করে আমরা পড়তে বা বুঝতে পারি, মানে আমাদের বোধগম্য হয়। বোধগম্য হবে কি করে? সর্বদাই তো উর্বশীদের নিয়ে আমোদ প্রমোদে মত্ত থাকো। এসব অধ্যায়ন শেষে তার মর্ম উপলব্ধি করতে গেলে একটু মনোযোগী হওয়া প্রয়োজন। বেশ, তুমি যখন বলছো, আমি ভরত মুনিকে ডেকে পাঠাচ্ছি। আমার সৃষ্ট এই পঞ্চম বেদ আমি ভরত মুনিকে সহজভাবে নির্মাণ করার জন্য দায়িত্ব অর্পণ করছি। প্রজাপতি ব্রহ্মা ভরত মুনিকে ডেকে পাঠালেন এবং তার উদ্দেশ্য ব্যক্ত করলেন। মুনিবর ভরত, আমার সৃষ্ট এই পঞ্চম বেদ আমি তোমায় অর্পণ করলাম। তুমি এটি এমন ভাবে রচনা করবে যাতে এটি সহজবদ্ধ হয় এবং তোমার শতপুত্রের মাধ্যমে নাট্যশাস্ত্র শিক্ষাদানের মধ্যে দিয়ে তুমি নতুন নাটক নির্মাণ করবে। এ বড় কঠিন দায় আমার উপরে রাস্তা বলেন প্রজাপতি ঋষি। কতটা সার্থক হব জানি না, তবে আমি যথাসাধ্য চেষ্টা করব এই নাট্যশাস্ত্র নির্মাণ করা। তাই করো মুনিবর, তবে মনে রাখবে এই নাট্যশাস্ত্র এমন ভাবে রচনা করবে যাতে এর মধ্যে দিয়ে সমস্ত মানুষ আনন্দ ও শিক্ষা লাভ করতে পারে। ইতিপূর্বে আমার মানসপুত্র আত্রেয়ের কাছে ব্যক্ত হয়েছে, পূর্বে নিম্নমানের কিছু নাটক ছিল
যেগুলো দেশ, হিংসা, রাগ সমস্ত কিছুই ছিল তার মধ্যে, কিন্তু শিক্ষণীয় কোনো বিষয়ই ছিল না। যথাজ্ঞা প্রজাপতি ঋষি, নাট্যশাস্ত্র নির্মাণ করবার সময় আপনার উপদেশ আমি যথাযথভাবে মেনে চলবার চেষ্টা করব। বেশ। ভরতমুনি শতপুত্রকে নিয়ে নাট্যচর্চা শিক্ষাদান শুরু করলেন। ভারতী বৃত্তি অর্থাৎ ঋগ্বেদ থেকে নিলেন কথা, যা শুধুমাত্র পুরুষরাই বলবেন, মহিলারা কোনোভাবে অংশগ্রহণ করতে পারবেন না। এরপর তিনি যোজো থেকে নিলেন অভিনয়, যা শাশ্বতী বৃত্তি নামে পরিচিত, এবং সাম থেকে নিলেন রাগ, দেশ, হিংসা, যা অরঘরী বৃত্তি নামে পরিচিত। এই তিন বৃত্তি নিয়ে সৃষ্টি করলেন পঞ্চম বেদ এবং তা প্রজাপতি ব্রহ্মার কাছে নিয়ে গেলেন। ব্রহ্মা মন দিয়ে সব শুনলেন এবং বললেন, সবই তো ঠিক আছে, কিন্তু আরেকটি বৃত্তি যুক্ত করা প্রয়োজন। তা না হলে কিছু একটা নেই নেই মনে হচ্ছে। কি নেই মনে হচ্ছে প্রভু? কোন বৃত্তির সংযোজন দরকার আমায় একটু অনুগ্রহ করে বলুন। হ্যাঁ, বৃত্তি বলতে কৈশিকী বৃত্তি, অর্থাৎ নৃত্য এবং গীতি এর মধ্যে সংযুক্ত করা প্রয়োজন। তা না হলে নাট্যশাস্ত্র পূর্ণতা লাভ পাবে না। তবে তো আপনার শর্ত লঙ্ঘিত করে মহিলাদের নাটকে যুক্ত করতে হয় প্রভু। তা কেন? পুরুষরাই তো নৃত্য ও গীতিতে যথেষ্ট পারদর্শী। তারাই তো নৃত্য ও গীতিতে অংশগ্রহণ করে এই নৃত্য ও গীতি পরিবেশন করতে পারে। ক্ষমা করবেন প্রভু, পুরুষরা নৃত্য গীতিতে পারদর্শী বটে, তবে ভেবে দেখুন, মহিলারা যদি নাটকে না যুক্ত হন তাহলে তাদের মনোভাব প্রকাশ হবে কিভাবে? কারণ একমাত্র মহিলারাই তো তাদের মনোভাব, অনুভূতি তাদের মতন করে ব্যক্ত করতে পারেন প্রভু। পুরুষদের পক্ষে তা কি করে সম্ভব? বেশ, তবে উপস্থিত করা হোক অপ্সরাদের, আহ্বান করা হোক ইন্দ্রদেবকে, দেখাও তাদের নৃত্য শৈলী। আসন গ্রহণ কর। দেবরাজ, প্রভু, আসন গ্রহণ কর।
পঞ্চম বেদ বা নাট্যশাস্ত্রের প্রথম নাটক ভরতমুনি কর্তৃক অমৃত মন্থন মঞ্চস্থ হলো দেবরাজ ইন্দ্রের ধ্বজা পুজোর দিন। এরপর শুরু হলো দেবতা ও দানবের মধ্যে সংঘাত, সে এক অন্য অধ্যায়। কিছু বলুন